আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাহিদ। আজকের পডকাস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করব 3টা সাবজেক্ট নিয়ে। প্রথম সাবজেক্টটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে, বা যেটাকে বাংলায় বলে ভৌতিক তদন্ত, ভৌতিক ব্যাপার স্যাপারের তদন্ত। এরপরে কথা বলবো সুড়ঙ্গ নিয়ে। যেমন আমি কন্টিনিউ আপনাদের কাছ থেকে, বেশ কয়েকজন ভাইয়ের কাছ থেকে আমি ফেসবুকে কমেন্ট পেয়েছিলাম যে লালবাগের সুড়ঙ্গ নিয়ে যাতে আমি আমার ওপিনিয়নটা যাতে দিই। এবং তৃতীয় যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঘবন্দি করার মন্ত্র নিয়ে। তো আজকে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, গত পর্বে যখন ইয়াজুজ মাজুজ নিয়ে আমি আলাপ করি, আমি আলাপের মধ্যেও বলেছিলাম যে কোরআনের বাইরে যে অন্য কোনো রেফারেন্স থেকে কথা বলাতে স্বাচ্ছন্দ্য বোধ করিও না। এবং স্পর্শকতার ব্যাপার, যেহেতু আমি শিক্ষিত না, হাদিসের ব্যাপারে আমি বেশি ভালো জানি না, কোরআন আমাদের সামনে অ্যাভেলেবেল সবসময়, তো কোরআনের আয়াত থেকে কথা বলাটা শ্রেয় মনে করি। এবং আমি হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নজন বিভিন্নভাবে এক্সপ্লেন করেছেন পুরো ব্যাপারটাকে, কিন্তু আমি একটা কথা সবসময় বলতে চাই, আজকে আবারও বলি, একজন মুসলমান হিসেবে আমাদের যেমন গায়েবের প্রতি বিশ্বাস থাকা জরুরি, ঠিক তেমনি আমাদেরকে কেয়ামতের আলামতগুলোকে কখনো বিজ্ঞানের সাথে মেলানো থেকে বিরত থাকা উচিত। কেন বলছি? কেয়ামতের আলামতসমূহ সব মহাজাগতিক ব্যাপার। কেয়ামতের যতগুলো আলামত রয়েছে এগুলো সবগুলো মহাজাগতিক ব্যাপার। আপনি ইয়াজুজ মাজুজের কোথায় লোকেশন, কোথায় কি, আপনি এই কথা বললে আপনি অ্যাকচুয়ালি সেই মিস্টেকটা করছেন, যে মিস্টেকটা করতে নিষেধ করা হয়েছে। যেটা আল্লাহ জানেন, সেটা ব্যাপারে আমাদের জ্ঞান নেই, কিন্তু সেটা আসবে। সুতরাং সেটাকে খোঁজা মানে হচ্ছে একটা ভুল রাস্তায় চলা, এবং আমাদেরকে তো প্রতিনিয়ত ইবলিশ নড়াচড়া করায়। তা আপনি যে জর্জিয়ার লোকেশন খুঁজে বের করছেন, বা বিভিন্ন জায়গা, এমনকি 2টা পাহাড়ের লোকেশন আছে ককেশাস মানে পর্বতমালা আশেপাশে, এই ধরনের লোকেশনগুলো নিয়ে অনেক অনেক ভাই এবং বোনেরা বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করেছেন। আমি তাদের বিরুদ্ধে কথা বলছি না। তারা একটা ন্যারেটিভ ধরার চেষ্টা করছেন, যেই ন্যারেটিভে তারা বিজ্ঞান দিয়ে সাব্যস্ত করার চেষ্টা করছেন। কিন্তু আমি তাদেরকে বলতে তো পারছি না, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি, সব কিছু বিজ্ঞানের সাথে মেলানো যাবে না। কোরআন যখন আজ থেকে 1500 বছর আগে এই দুনিয়াতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে অবতীর্ণ হয়, সেই সময়েও আল্লাহর রাসূল এই ভূমি থেকে 7 আসমানে গিয়েছেন। সেটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ কোনোদিন দিতে পারবে না। তার হাতের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়েছে, সেটা সায়েন্টিফিক ব্যাখ্যা বিজ্ঞান জীবনও দিবে না, উল্টো অবিশ্বাস করবে। তাহলে আপনি কোরআনের সেই সমস্ত নেয়ামতসমূহ এবং মজেজাসমূহ এবং কেয়ামতের যে আলামতসমূহ, সেগুলোকে আপনি বিজ্ঞান দিয়ে যখন বলতে যাবেন, তখন আপনার পজিশনটা একদম নড়বড়ে হয়ে যাবে। এবং বিজ্ঞানকে আপনি কিভাবে বোঝাবেন যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন আসমান থেকে? সেটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন? তাহলে আপনি ইয়াজুজ মাজুজ নিয়ে কথা কিভাবে বলবেন? বলুন যে ইয়াজুজ মাজুজের লোকেশনটা কোথায়, আপনি সেই স্পেসিফিক জায়গাটা কিভাবে দেবেন? আপনি বাইবেল এবং তৌরাত থেকে নিয়ে যদি আমি আর সবার মতো কথা বলতাম, তাহলে আপনারা বলতেন যে কথা খুবই সুন্দর। আমি কেন বাইবেল এবং তৌরাত থেকে রেফারেন্স নিয়ে আপনি আপনাদেরকে বলবো? কারণ বাইবেল এবং তৌরাত তো আমাদের কিতাব না এখন। তার মানে এই না যে সব মিথ্যা। আমি গেল ভিডিওতেও বলেছি যে বাইবেল এবং তৌরাত থেকে আমার পক্ষে রেফারেন্স নেওয়া সম্ভব না, সেগুলো উপমা হিসেবে নেওয়া যেতে পারে। এমনকি আমি এই কথা পর্যন্ত স্পষ্ট বলেছি যে অনেকে সাইরাস দ্য গ্রেটকে জুলকারনাইনের সাথে মিলান, কিন্তু আমার মনে হয় না সেটা। এখানে আমার সন্দেহ আছে, কারণ সাইরাস দ্য গ্রেটের হিসাব যদি আপনি জুলকারনাইনের সাথে করতে যান, তাহলে তার সাথে তার ধর্মীয় চিন্তাভাবনা সেগুলো কিন্তু এখনও ট্র্যাক করা পসিবল। তো সেটা আবার মিলে না কিন্তু, যে সে একজন জুলকারনাইন, তার সাথে আল্লাহর কথা বলবেন। আমার মনে হয় না যে সাইরাস দ্য গ্রেট হচ্ছেন জুলকারনাইন। জুলকারনাইন আলাদা একজন ব্যক্তি। তো এখন আমার সেই ভিডিওতে আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে ইয়াজুজ মাজুজ কোন জায়গায়।
সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। ঠিক তেমনি আমি কিন্তু দুইটা ভার্সন দিয়েছিলাম, সেটা হচ্ছে জুলকারনাইনের সফরটা, একটা হচ্ছে এই জমিনের উপরে, একটা হচ্ছে জুলকারনাইন যদি এই জমিনের মধ্যে চলে থাকেন তাহলে সেটা কোন দিক হতে পারে। কিন্তু জুলকারনাইনের চলাফেরাটা আপনি দুনিয়ার হিসাবের থেকে বাইরে নেওয়া উচিত আমাদের। কারণ কেন বলছি, কারণ ইয়াজুজ মাজুজ হচ্ছে মহাজাগতিক ব্যাপার, আমাদের চোখের সামনেই আছে, আমরা চোখে দেখছি না। ঠিক আছে, যখন অদৃশ্যের কোনো কিছু আমাদের চোখের সামনে চলে আসবে সেটা তো মহাজাগতিক ব্যাপার। আমরা এখান থেকে বহু দূরে গ্যালাক্সি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ইয়াজুজ মাজুজকে দেখতে পাবো না। কেন পাবো না? কারণ সেটা কিয়ামতের আলামত এবং আল্লাহর হুকুমের বাইরে সেটা আসবে না। তো আশা করি কিয়ামতের আলামত সমূহ এবং মৌজাজাগুলোকে বিজ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে হেয় করা অনুচিত। কারণ আপনি যে নাস্তিকদের বোঝানোর চেষ্টা করছেন, সেই নাস্তিকদের বোঝানোর জন্য আল্লাহ আল কোরআন নিয়ে আসেননি। এবং যেই নাস্তিকদের বোঝানোর জন্য আপনি এত চেষ্টা করছেন, আপনার এই নাস্তিকদের চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাফেরদের বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ রাসূল, এবং শেষমেশ আপনি তাদের পরিণতি সম্পর্কেও জানবেন। সুতরাং তাদেরকে বোঝানোর জন্য আল কোরআন আসেনি। তারা যদি বুঝতেই চায় তাহলে তারা আল কোরআন পড়লে সেটা থেকে তারা বুঝতে পারবে, এবং অহরহ অনেক উদাহরণ রয়েছে। সুতরাং মূর্খকে বোঝানোর চেয়ে বরঞ্চ আসলে কি হতে পারে, কখন কোথায় কি হতে পারে সেইটার ব্যাপারে আমরা কথা বলতে পারি। আমরা ইয়াজুজ মাজুজের ভয়ঙ্করতা নিয়ে কথা বলতে পারি, আমরা জুলকারনাইনের সফর নিয়ে কথা বলতে পারি, তাদের লোকেশন খোঁজাটা বৈজ্ঞানিকভাবে এবং তাদেরকে মানুষের সাথে মিলানো, এই সমস্ত কিছু একরকমের দুর্নীতি সমপরিমাণ। আমি স্পেসিফিকলি এটা বলতে চাচ্ছি না যে বাকি সবার হিসাব নিকাশ ভুল, আমি এই কথা বলতে চাচ্ছি না, এই কথা বলার অধিকার আমার নেই। প্রত্যেকের নিজস্ব মতামত আছে, নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে, ঠিক তেমন আমারও আছে, আপনারও আছে। আপনাকে আমার কথার সাথে অ্যাগ্রি হতে হবে না, আমারও আপনার কথার সাথে একমত পোষণ করার দরকার পড়ে না সবসময়। কিন্তু আপনি ইয়াজুজ মাজুজের লোকেশন বের করতে যাবেন, খুব ভালো কথা। তাহলে আপনি আমাকে বলুন বিজ্ঞানকে কীভাবে বোঝাবেন যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবে। এই প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার সাথে ইয়াজুজ মাজুজের লোকেশন নিয়ে একমত হব। তো আমি শুরুতে মাফ চেয়ে নিচ্ছি যে বেশি সময় নিলাম এই ব্যাপারটি নিয়ে কথা বলার জন্য, কারণ ক্ল্যারিফাই করার দরকার অনেক কিছু এখন। তো আজকের পর্বে যে সাবজেক্টটা নিয়ে শুরুতে কথা বলবো সেটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশনগুলো নিয়ে। বাহিরে কুকুর খুব বেশি পরিমাণে ডাকছে আজকে, ওদেরকে থামানোর কোনো রাস্তা আমার হাতে নেই। তো এখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন যেটাকে বলে, প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি না। এই ইভেন্ট যখন এই স্যাটেলাইটের যুগ সামনের দিকে আসে, আমরা যদি ট্রেস ব্যাক করতে থাকি যে স্যাটেলাইট টিভির থ্রুতে প্রথমে হয়তো ওয়েস্ট মানে পশ্চিমা টিভি চ্যানেলগুলোতে মাঝে মাঝে এরকম প্রোগ্রাম আসতো যে তারা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের উপরে প্রোগ্রাম করতো, যে তারা একটা হানাবাড়িতে ঢুকতো। হানাবাড়ি মিনস যে বাড়িতে সমস্যা আছে, এবং সেখানে তারা সায়েন্টিফিক গ্যাজেট দিয়ে বা ইএমএফ সব বিভিন্ন রকমের গ্যাজেট ব্যবহার করে তারা সেখানে ইনভেস্টিগেশন করতো অন ক্যামেরাতে। এবং হন্টিং যে সমস্ত ঘটনাগুলো ঘটতো, মানে যে সমস্ত হানাবাড়িতে বিভিন্ন রকমের ঘটনা ঘটে, সেগুলোকে তারা টেপ করতো। টেপ করার পরে সেটা আমাদের সামনে নিয়ে আসতো, এবং সেটা বাংলাদেশের মানুষ কীভাবে দেখতো? স্যাটেলাইট কানেকশনের থ্রুতে, ওই যে ডিশ যেটাকে বলে। এবং এই ব্যাপারটা বেশি পরিচিতি পায় আমাদের দেশের মানুষজনের কাছে, সবচেয়ে বেশি পরিচিতি পায়। অবভিয়াসলি একটা ক্লাসের লোকজন এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ব্যাপারে জানতো, কিন্তু সবচেয়ে বেশি মানুষজন জানতে পারে ভূত এফএম এর মাধ্যমে। এবং আমি একজন মানুষ হিসেবে বলি, আমি ওয়াহিদ, আমি অন্য সবার মতো কারণ নাম ঢেকে কথা বলার মতো লোক না। যে কাজ করেছে তার তো সেই ক্রেডিট পাওয়ার যোগ্য, সে তো সেই ক্রেডিটটা পাওয়ার যোগ্য। তো ভূত এফএম যেই জায়গাটা নিয়েছে সেটা অন্য কেউ নিতে পারবে না কখনো, এবং সেই ভূত এফএম এর থ্রুতেই আমাদের দেশের মানুষজন কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ব্যাপারে জানতে পারে। এখন আজকের যে কথাটা বলবো, যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যে তারা ইকুইপমেন্টের থ্রুতে যে বিভিন্ন রকমের সাইন পায়, তারপরে বিভিন্ন রকমের ছবি আসে, বিভিন্ন রকমের ইনফ্রারেড বিভিন্ন রকমের ছবি আসে, বিভিন্ন স্পেকট্রামে একটা বডি শেপ ধরা পড়ে, এবং অনেক 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 এভিডেন্স আছে যে তারা এটা ক্যাপচার করতে পেরেছে যে এইটা ইনহিউম্যান একটা পার্ট, মানে যেটা মানুষ না, এটা মানুষের বাইরে অন্য কিছু। এবং ওয়েস্টের ধারণা হচ্ছে কি আপনার
ওই ওয়েস্ট হোক বা এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের একটা মূল মন্ত্রই হচ্ছে তারা বিশ্বাস করে স্পিরিটে। স্পিরিট এবং তাদের কালচারে তো জিন নেই, তারা তো সবাই তার আস্তিক নাস্তিকও ভরপুর সেখানে, এবং আস্তিক নাস্তিকের হিসেবে তারা গোস্ট হিসেব করে, তারা সেটাকে হিসেব করে আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তারপর বিভিন্ন রকমের নাম দিয়ে তারা সেটাকে একটা শেপ দেয়। এবং তার সাথে কমন একটা টার্ম হচ্ছে ডিমনিক অ্যাক্টিভিটি। ডিমনিক অ্যাক্টিভিটি হচ্ছে কি, সেটা শয়তানি যে সমস্ত কাণ্ড কারখানা ঘটে। তো এখন যে কথাটা বলবো, তারা যেই ইমেজগুলো ধরে, যেমন আপনি বেশ কয়েকটা ছবি পাবেন, ফিগার পাবেন, মানে অ্যাপারেশন পাবেন, সেটা হিউম্যান মানে মানুষের মতো দেখতে অ্যাপারেশন পাবেন। আপনার নেটে ঘাটলে অনেক 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 রকম এভিডেন্স পাবেন যেগুলো সত্যি। তো এখন এটা হয় কিভাবে? প্রথমে আসে ইএমএফে, মানে সবগুলো প্যারানর্মাল সোর্স সিস্টেম তো একই, তাই না? তারা ইএমএফ ইউজ করে, তারপর বিভিন্ন রকমের গ্যাজেট ব্যবহার করে, তারপরে হচ্ছে ইনফ্রারেডে শ্যুট করে অথবা নাইট ভিশনে শ্যুট করে। ইএমএফ যেটা হচ্ছে আপনার একটা বাতি জ্বলে, যদি আমার ভুল না হয় বাতি জ্বলে, এবং সেটার একটা রেঞ্জ থাকে, আপ ডাউন একটা রেঞ্জ থাকে, এবং সেটা ক্লেম করা হয় যে এইখানে ডিমনিক অ্যাক্টিভিটির কারণে বা এইখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে ওই জিনিসের রেসপন্সটা আমরা এভাবে ধরতে পারি, বা তার প্রেজেন্স আমরা এভাবে ফিল করতে পারি। কীভাবে ফিল করতে পারি? ইলেকট্রোম্যাগনেটিক পালসের থ্রুতে অথবা ফ্রিকোয়েন্সির থ্রুতে, যদি আমার ভুল না হয়। ইএমএফ তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি হতে পারে সম্ভবত। তো এখন আমাদের দুনিয়ায় একটা কিন্তু অদেখা একটা ব্যারিয়ার রয়েছে বা ছাদ রয়েছে। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম যে গেল পর্বে আল্লাহ কোরআনে পুরো পৃথিবীকে একটা ছাদের বলয় দিয়ে রেখেছেন, যে বলয়টা এক জায়গাতে কিন্তু আবার এমন অবস্থায় যেখানে সূর্য সব সময় উদিত থাকে। মানে সেই পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে সোলার রে থেকে শুরু করে উইন্ড, এগুলো সব কিছু এসে থাকতে পারে। কিন্তু বাকি সব জায়গায়, যেমন আমরা এই মুহূর্তে বাংলাদেশে, আমাদের উপরে কিন্তু এর কোনো প্রভাব পড়ছে না। এই অদৃশ্য ছাদটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্ফিয়ার, তাই না? যেটা চুম্বক ক্ষেত্র বলে, যেটা আমাদের এই শক্তিটাকে ঠেকায়। এখন আপনি চুম্বক ক্ষেত্রকে কিন্তু অস্বীকার করতে পারবেন, এবং এটা কিন্তু আল্লাহরই দেওয়া সৃষ্টি। এই অদৃশ্য শক্তিটা, এটা কিন্তু এইখানে আপনার আমার সামনে চারপাশে বিদ্যমান। এখন আমরা যখন কোনো রকমের শক্তি তৈরি করার চেষ্টা করি, আমরা যখন কোনো কিছু চ্যানেল করার চেষ্টা করি, যেমন অনেক সময় হয় কি, মা বা বাবারা বা ভাই বা বোনেরা অথবা যমজ ভাই বোনেরা একজন আরেকজনের অনুভূতি টের পায় অটোমেটিক। এটা কিন্তু একটা কানেকশনের থ্রুতে, তাই না? এই কানেকশনটা আপনার কাছে মেসেজটা পৌঁছায় কীভাবে, ডেলিভার করে কীভাবে? এই যেই অদৃশ্য স্পেকট্রামটা আপনার চোখের সামনে, যেটা আপনি আর আমি ফিল করি না, ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, এইটা ম্যানুপুলেট করা কঠিন না তাদের পক্ষে। এবং তারা যখন প্রশ্ন করে, থাকলে এই কটা বাতি দাও বা থাকলে এই কটা বাতি জ্বালাও, হ্যাঁ বা না, তারা যে এই রেসপন্সের যে বাতিগুলোকে ম্যানুপুলেট করে জ্বালিয়ে দেয়, এটা অস্বাভাবিক না, এটা সম্ভব। কিন্তু কথা হচ্ছে কি, সেইটা দ্বারা তারা কমিউনিকেশন করেন আপনার সাথে, যেহেতু এটাকে আপনাকে মানে জনগণের কাছে পাবলিশ করতে হবে। তো জনগণকে আপনি বলছেন যে এটা তারা আপনার সাথে কানেকশন এস্টাবলিশ করছে বা একটা কনভারসেশন তৈরি করছে ইএমএফ রিডারটা দিয়ে। আমি আপনাদেরকে বলতে চাই যে ওটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার সাথে তারা মজা করে। তার কাছে সেটা মজা, আপনার কাছে সেটা হতে পারে যে অনেক বড় সিগনিফিকেন্ট একটা ব্যাপার। কিন্তু যখন আপনি বলছেন, তার সাথে কথা বলছেন, আপনি যখন প্রিটেন্ড করছেন যে সে একটা ঘোস্ট, ওইখানে সে বেটা বসে হাসতেছে, বলতেছে দাঁড়া তোকে একটু মজা দেখায়, তোর সাথে একটু খেলি। তা আপনি যখন বলেন যে এই কটা বাতি জ্বালো, সেই কটা বাতি জ্বালিয়ে দেখায়, আমি এইখানেও আছি আর আমি তোর সাথে একটু খেলতেছিও। এটা হচ্ছে যে একটা পয়েন্ট। এবং যখন আপনি বিভিন্ন রকমের গ্যাজেটের মধ্যে ওই ফিগারগুলোকে, অ্যাপারেশনগুলোকে ট্র্যাক করার চেষ্টা করেন, আমার কাছে শুধু ওই যে যেমন একটা মানে ধরুন যেটা স্ক্যানার, ওই স্ক্যানারটা একটা বডিকে শেপ দিতে পারছে, কিন্তু ভিজিবলি ওই সময় চোখে আমরা কিছু দেখছি না, এমনকি ক্যামেরাতে কিছু আসছে না। যত রকমের ক্যামেরা ব্যবহার করা যায়, ইনফ্রারেড থেকে শুরু করে যে কোনো ক্যামেরা, যেহেতু আপনার সামনে কোনো অ্যাপারেশন বা ফিগার আসছে না, তখন আপনি যখন একটা সফটওয়্যার থ্রুতে একটা ফিগারকে ক্যালকুলেট করেন, আমার কাছে সেটাকে রিগ মনে হয়।
মানে ফেক মনে হয়, কারণ একটা সফটওয়্যারের পক্ষে ওইটাকে ট্র্যাক করা সম্ভব না, একটা অদৃশ্য কোনো বস্তুকে একটা ফিগার দেওয়া সম্ভব না। কিন্তু যখন আমরা কিছু কিছু ফুটেজে দেখবেন আপনি যে আপনার হিউম্যান অ্যাপারেশন দেখা যায় অথবা ভয়েস আসে, এটা তো মিথ্যা না। যদি সে আপনার সামনে চলেও আসে, যদি এটা কোনোদিন সম্ভব হয়, যদি আপনি আপনার চোখে যদি কাউকে দেখতে পারেন, আপনি তার ছবি তুলতে পারলে তার ছবি তুলে চলে আসবে। ইম্পসিবল না এটা, এটা একটু কঠিন না তাদের পক্ষে, কিন্তু তারা তো সেই দিকে নজর রাখেও। যদি কখনো যদি আপনি একটা অ্যাপারেশন ধরে ফেলতে পারেন, সেটা তো অবভিয়াসলি সবসময় দেখবেন ছায়া ফিগার। এবং আমি আপনাদেরকে সবসময় বলেছি, আমি তাদেরকে ছায়াটা ফিগারই দেখি, কিন্তু যে ইমেজটা আমি দেখি সেটা হচ্ছে আমার অন্তরই দেখে। আমার চোখের সামনে একটা মানে কালো ধোঁয়া, কিন্তু ধোঁয়ার মধ্যে একটা ফেস আছে যেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি যদি দেখেন সেটা দেখবেন একটা কালো স্মোকি, একটা মানে মানুষের যদি একটু বড় সড়ো স্মোক, কিন্তু আমি সেই স্মোকের মধ্যে একটা ফেস দেখতেছি যেটা আপনি দেখবেন না। তো ওই স্মোকটা যেটা, ওইটাকে ক্যাপচার করা ইম্পসিবল না, সেটা ক্যাপচার করা পসিবল। এখন শব্দগুলো যে হয়, চিৎকারের শব্দ, সেটা পসিবল, ইম্পসিবল না। এমনকি যখন আপনি ওই যে স্পিরিট বক্স সহ বিভিন্ন রকমের বক্স তারা ব্যবহার করে না, যেটা লো নয়েজকে অ্যাম্পলিফাই করতে পারে, তো ফিসফিসানি খুব সহজে ধরা সম্ভব। যে ফিসফিসানি একজন রোগী শুনতে পায়, আপনিও শুনতে পারেন মাঝে মাঝে, ইম্পসিবল না। কনসেন্ট্রেট করলে আপনিও সেই ফিসফিসানি শুনতে পাবেন। যেমন শীতকালে যখন আমরা ঘুমাতে যাই, আমরা এমন এমন শব্দগুলো ধরতে পারি যে শব্দগুলো আমরা গরমকালে ধরতে পারি না, কারণ গরমকালে সাউন্ড পলিউশন হয় অনেক, শীতকালে কিন্তু সেই পলিউশনটা নাই, আপনি কিন্তু বহু দূরে শব্দ শুনতে পাবেন। তো এখন দেখা গেল কি, এই স্পিরিট বক্সে যদি কোনো লো নয়েজের কোনো ফ্রিকোয়েন্সি থেকে যদি কোনো শব্দ আসে, সেটা ইম্পসিবলও না। আবার রেডিও ফ্রিকোয়েন্সি কিন্তু সেখানে ঢুকতে পারে, সেটারও কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু এইবার যদি আসি যে এই যে ওয়েস্টার্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে ধরনের আপনার শোগুলো হয়, এগুলো তো একটা ভিজুয়াল শো, তাই না? মানে আপনি দেখছেন, আপনি অডিয়েন্স, আপনি শুনছেন, আপনি দেখছেনও, তো আপনাকে দেখানোর জন্য তাদেরকে মেহনত করতে হয়, এবং এই মেহনতগুলো না 99% ফেক। কেন বলছি জানেন? দেখুন, আমি এখনো কিন্তু ভয় পাই, মানে আমি নিজেও আমি এখনো ভয় পাই। মানে কি, ভয় হচ্ছে আমাদের সত্তার একটা অংশ, একটা পার্ট। আপনি যখন এইরকম রেসপন্স পাবেন, আপনি যখন এরকম অ্যাক্টিভিটি দেখবেন, আপনি 4 জন থাকেন, 5 জন থাকেন, আপনার না অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ততক্ষণে। কারণ কি জানেন, আপনি ইনভিজিবল একটা অ্যাকশন পাচ্ছেন এই সময়। আর ওদের ওয়েস্টার্ন মিডিয়াতে আমার হাসি আসে, কেন বলছি জানেন? মানে দেখায় জাস্ট, হয়তো শব্দ আসে নো ইয়েস হেল্প, এই সমস্ত শব্দ আসে। তো এই জন্য বলতে পারি যে এগুলো রিগড, অবভিয়াসলি রিগড। যে এত কিছু করতে পারে, সে জাস্ট হেল্প বলবে কেন, বা সে নো বলবে কেন, বা সে বলবে ইয়েস বলবে কেন, অথবা সে কেন বলবে কিল? কথা হচ্ছে যে তোকে মারার দরকার পড়লে আমি বলবো যে আমি তোকে মেরে ফেলবো, এইভাবে মারবো। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যদি আপনি ওই সমস্ত ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, একে তো তাদের কাছে এত বেশি লোকেশনও নেই, এবং এই লোকেশনগুলো যে ভ্যালিড না সেটা যখন আপনারা চেক করবেন, সেটা আপনারা নিজেরা চেক করলেও জানতে পারবেন। আমি কিন্তু এটা বলছি না যে সব ধরনের লোকেশন ফেইল্ড, না, তাদের 99%ই ফেক। কিন্তু ওই 1% যেটা, ওইটা অ্যাকচুয়ালি সেটা তারা শ্যুট করতে গেলে তারা অনেক বেশি প্রবলেমের শিকার হয়, এবং সেটা তারা নিজেরাও স্বীকার করে। তারাও দেখবেন যে যদি তারা বলে যে আমরা এতগুলো এপিসোড করেছি, এর মধ্যে টপ 10, মানে আমরা যদি 100টা এপিসোড করি, তো আমাদের টপ 10 এপিসোড হচ্ছে এইটা, তার মানে কি ওর 90% ভিডিওটাই, 90% এপিসোডই তো ওর ফাউল, তাই না? তো ওদের ওই অডিয়েন্সকে সেই জিনিসটা দেখাতে হয়, এবং ওদের অডিয়েন্সের মাইন্ডসেট তো আমাদের অডিয়েন্সের মাইন্ডসেট এক না, তাই না? তো ওরা সেই হিসেবে সেখানে যা হয় তা দেখায়। এবং এই জন্যই বলছি যে ওই ধরনের ইনভেস্টিগেশনের মধ্যে আপনি 99% ফেক পাবেন। আমি আবারও বলি, কারণ ডিমনিক অ্যাক্টিভিটি এত ভয়ঙ্কর জিনিস, এটা জাস্ট 1 2 3 4 5 6 না, এটা আপনাকে জানে মেরে ফেলতে পারে, বিশ্বাস করেন। এবং স্প্লিট সেকেন্ডের জন্য আপনাকে পজেস্ট করে জানালা দিয়ে আপনাকে বাইরে নিয়ে ফেলতে পারবে সে, আপনাকেই, মানে আপনার শরীরে ভর করে, একটা পোকার মতো আপনার শরীরে ভর করে আপনাকেই জানালার বাইরে নিয়ে ফেলে দেবে, বাস আপনি নিচে পড়ে মরে যাবেন।
ডেমনিক অ্যাক্টিভিটি এত সহজ জিনিস না, মানে আমরা যেটাকে বলি জিনের অ্যাক্টিভিটি। আপনারা তো দেখেন রোগীগুলোকে, তো দেখেন যারা সাফার করছেন, দেখেন তো তাদের কী অবস্থা হয়। তো এই লোকগুলোকে নিয়ে কেউ ডকুমেন্টারি করবে? করবে না। কেন করবে? বলবেন যে এরা সবাই পাগল, এরা সাইকো। পশ্চিমারা বলবে যে আমাদের দেশে যারা রোগী এদেরকে বলবে যে সাইকো, আর ওদের ওইটাকে ওরা বলবে যে না ওইটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আনএক্সপ্লেইনড অ্যাক্টিভিটি, ইএমএফ এর থ্রুতে আমরা কিছু পাই। তো আস্তিক আর নাস্তিকের যে ডিফারেন্সটা, এখানেও সেই ডিফারেন্সটা এবং কালচারাল ডিফারেন্সটা কিন্তু সেখানে থেকে যায়। তো এই জন্যই আর কি ওদের 99% ইনভেস্টিগেশনে রিগড হয়, কারণ এটা পাবলিককে আপনাকে কিছু না কিছু দেখাতে হবে, না দেখালে কি হবে নাকি? আপনি যখন এই শোগুলো প্রচার হয় তখন দেখা যায় যে আপনি হয়তো খেতে বসছেন, এটা একটা এন্টারটেনমেন্টের মাধ্যম, এবং দুনিয়াতে সবচেয়ে বেশি মানুষ এই হররের প্রতি আগ্রহী। আমি এই গেল 1 বছরে নিজেকে যখন সময় দিতে পারছি, এই সময়ের মধ্যে আমি জানতে পারলাম খুব ভালোভাবে যে মানুষজন হররের প্রতি খুবই আগ্রহী, মারাত্মক। এবং আমরা বাঙালিরা যা ফেস করি, আমাদের এই যে মাছ ধরতে যাওয়া জেলেরাও যে জিনিসটা ফেস করে, এইটুকু যদি ওরা ফেস করে না, ওরা একেবারেই শেষ। বিশ্বাস করেন, ওরা ওই জায়গাতে ফেইন্ট হয়ে যাবে। আমাদের এখান থেকে মানুষজন তো তাও চিৎকার দিয়ে পালাতে পারে, ওরা তো ফেইন্ট হয়ে যাবে এবং কাপড় চোপড় সব নষ্ট করে ফেলবে, আর 10 বার উল্টাবে, খালি মানে বমি করে করে উল্টাবে। তো আমাদের রক্ত এমনিও গরম বেশি, আমরা এমনিও শক্ত বেশি, কারণ আমরা ফাইটার। আর ওরা হচ্ছে ননির পুতুল। ওদেরকে ওই কানের সামনে এসে যদি চিৎকার একটা দেয় না, শেষ। ও মাগো বলেই শেষ, ও মাই গডই বলবে আর কি। তো এই জন্য বলছি যে এই ইনভেস্টিগেশনগুলো 99%ই ফেল। কেন? আরও একটা ব্যাপার কি, যখন আমরা যাই কোনো বাড়িতে, আমাদের এই লাইফ রিস্ক থাকে। আমি কমলের বাড়ির কথা বলি, একটা রুমের মধ্যে আমি আটকা, তখন আমার হাতের আঙুলটা ভাঙা, দরজার সামনে দাঁড়িয়ে আছে। জাস্ট আপনি বুঝতে পারেন, আমি তো একটা ব্যারিয়ারের মধ্যে ছিলাম। দরজার সামনে আপনার ঘরের মধ্যে, মনে করুন এই মুহূর্তে আল্লাহ না করুক 10 জন খুনি ঢুকে আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপনি রুমের ভিতরে। সে দরজা পার করে আসতে পারছে না, তার ফেস দেখতে পাচ্ছেন। আপনার আতঙ্কের ব্যাখ্যাটা কি দিবেন আপনি? আপনার আতঙ্কের বয়ানটা কি দিবেন আপনি আমাকে? আমি তো জানি কি হয়। এইটা ফেস করলে ওদের কি অবস্থা হবে বলেন? তো এই জন্য আর কি বলছে। এবং ওদের দেশে যখন আপনি ওদের অবস্থা দেখবেন না, এখন ওদের যে অবস্থা, ওরা এখন ওই LGBT রং মং এগুলো নিয়ে পড়ে গেছে। ওদের ধ্বংস ওরা নিজেরাই ডেকে এনেছে। তো ওদের কালচারাল ইস্যুগুলো দিকে তাকিয়ে তো আসলে লাভ নেই, বরং বলতে হবে যে ওরা আসলে উন্নত না। আমরা মনে করি আর এই আমেরিকা, কানাডা, ব্রিটেন এরা অনেক বেশি উন্নত। বিশ্বাস করুন, আপনি মূর্খ দেখে আপনি বলছেন ওরা উন্নত। ওরা সবচেয়ে বেশি বর্বর ছিল দুনিয়াতে, ওরাই বর্বর ছিল সবচেয়ে। কলোনিগুলো প্রতিষ্ঠা করে গিয়েছে ব্রিটিশ সাম্রাজ্য চারপাশে, জায়গায় জায়গায় বিভিন্ন দেশে চুরিচামারি করেছে, এবং ওই চুরিচামারি জিনিসপত্র নিজেদের জাদুঘরে সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছে। এবং ওদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তো আপনি জানেন না। আপনি বাংলাদেশে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। এবং আপনি যদি মনে করেন যে বাইরের দেশে যে শান্তিতে থাকবেন, ওইটাও সম্ভব না। কারণ কি জানেন, আপনার কপালে যা আছে তাই হবে। আপনি শান্তির আশায় কোথাও গেলে লাভ নেই যদি কপালে শান্তি না থাকে। তো আশা করি এই প্যারানর্মাল সাবজেক্ট আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনগুলো 99%ই ফেক, কিন্তু 1% সঠিক। এবং তারা যেটা ক্যাপচার করার চেষ্টা করে, আমি তো বললামই ইএমএফ মিটারটা বা ওইটাকে নিয়ে তারা নাচানাচি করতে পারে, কিন্তু যখন ওদের ওই মুড থাকবে না আপনার সাথে খেলাধুলা করার, যখন আপনি এমন জায়গায় আসলে ঢুকবেন যে জায়গাটা খুবই রিস্কি আপনার জন্য, ভাই আপনি ইনভেস্টিগেশন করতেই পারবেন না। তো জিনিসপত্র ভেঙে চলবে, শেষ করে দেবে আপনার চোখের সামনেই। আর আপনি টের পাবেন, আপনাদের চেহারাই দেখবেন রীতিমতো। ওদের ফিগারের ছবি তোলার সময় পাবেন না, আপনি চেহারাই দেখবেন, এবং ওই চেহারাটাকে আপনার জন্য যথেষ্ট। তো এই ব্যাপারটার মধ্যে এখন একজনের কথা বলি। তিনি হচ্ছেন একজন ভারতীয় প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমি তার ব্যাপারে যতটুকু জানি, তার নাম হচ্ছে গৌরব তিওয়ারি, এবং তিনি সম্ভবত পাইলট ছিলেন, কিন্তু কোনো কারণে
ওই যে মানুষের জীবন বদলায় না, তারও জীবন বদলায়, এবং তিনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে যান, এবং তার রেপুটেশন ভালো। তার রেপুটেশন আলহামদুলিল্লাহ ভালো। আমি যা দেখলাম, সে সবসময় বোঝানোর চেষ্টা করেছে যে একটা অ্যাক্টিভিটি আছে, কিন্তু সেই অ্যাক্টিভিটিটা সে বোঝানোর চেষ্টা করতো মানুষজনকে যে সেটা হচ্ছে আপনার সায়েন্টিফিক, এবং পর্দার অন্তরালে কি হয় সেটার ব্যাপারে যতটুকু আমি জানতে পেরেছি, তারা যে সমস্ত এই যে আমি বললাম আমরা যা ফেস করি এগুলো তারা ফেস করে, কিন্তু সেটা ফেস করলেও যেটা ফেস করে সেটাকে মানুষের সামনে নিয়ে আসে না। যতটুকু মানুষ নিতে পারবে ততটুকুই তারা মানুষকে দেখানোর চেষ্টা করে। এবং গরজ থিওরি আমার হিসাবে উনি ভালো লোক ছিলেন আর কি। তো ব্যাপার হচ্ছে কি, একদিন তাকে মৃত অবস্থা পাওয়া যায়। এখন অনেক মানুষের এর পরবর্তীতে একটা ধারণা ছিল যে এই সমস্ত কাজ করার কারণে লাইফে কোনো ইস্যু দেখা দেয় অথবা কোনো ডিমোনিক অ্যাক্টিভিটি হয়, তো এই কারণে সে বাথরুমে সম্ভবত সে শাওয়ারে থাকা অবস্থা মারা যায়। দেখুন, ঘটনা তো যে কোনো ঘটনা ঘটতেই পারে। আমাদের জীবন তো আমি তো নিজেই ফেস করে আসলাম, তাই না? আপনাদের চোখের সামনেই 3টা বছর 4টা বছর ধরে আমি আপনাদের আমার জীবনের কথাই বলে যাচ্ছি, এবং 1 বছর ধরে কিন্তু একেবারে সব কিছু থেকে বের হয়ে আসছি। এবং পেছনে দেখুন আমার উপর দিকে কী কী আছেন, আমার শরীরে তো দাগে ভরা। তো ওই লোকগুলোও তো সেইভাবে এফেক্টেড হয়, তাই না? ওই এফেক্টের কারণে এখন যে কোনো সময় হয় কি, কোনো না কোনো এন্টিটি, যেমন আমার পেছনে কয়েকশোটা পরে গিয়েছিল, কোনো না কোনো এন্টিটি আপনার সাথে একটা অ্যাটাচমেন্টের মধ্যে চলে আসে, এবং সেই এন্টিটি আপনার কন্টিনিউ ক্ষতি করার চেষ্টা করতে থাকে। তার যে গ্রাজ থাকে, তার যে রাগ থাকে, সেটাকে ফুলফিল করার চেষ্টা করে। এবং কি অনেক সময় হয় কি, সেটা হিংসা থেকেও হয়। আমাদের যেমন হিংসা থাকে, এন্টিটিউডে মারাত্মক পরিমাণে হিংসা থাকে। এবং আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে জিন ওই যে আনসিন ক্রিয়েচারটা, ওদের মধ্যে সব কিছুই বেশি। যদি ভালো হয় তো ভালোটা একদমই বেশি, এবং যদি খারাপ হয় খারাপটাও একদমই বেশি। ওরা কোনো কিছুতে ব্যালেন্সড না। খারাপ হলে মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ, আপনি কল্পনা করতে পারবেন না। মানুষকে টুকরো টুকরো করার আইডিয়া এটা ওরাই ঢুকায় মানুষের মধ্যে। আপনাকে দিয়ে, আপনাকে শুয়ে আপনার চামড়া টেনে তোলার যে আইডিয়া, অন্য মানুষকে দিয়ে আপনার চামড়া টেনে তোলার যে আইডিয়া, সেটাও ওরাই ঢুকায়, অন্য কেউ ঢুকায় না। আবার ঠিক তেমনি ওদের মধ্যে থেকে যারা ভালো, তারা আবার আপনাকে মানুষের চামড়া কেটে, কীভাবে টিস্যুগুলো কেটে পেটের ভিতরে অথবা ব্রেনে অথবা হাড় কেটে হাড়ের ভেতরে অপারেশন করতে হয়, এটা আবার ভালোরাও কিন্তু আপনার জ্ঞান মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এবং আপনি হয়তো তর্ক করতে পারেন যেগুলো মানুষের আবিষ্কার করা, কিন্তু ভাই কথা হচ্ছে কি, আপনার মাথায় আসা চিন্তাটা সাডেনলি কীভাবে একটা বস্তুতে পরিণত হতে পারে। যেমন আপনি ধরুন যে আপনি চিন্তা করলেন আপনি একটা সার্জিক্যাল মাস্ক বানাবেন, কিন্তু কীভাবে বানাবেন? দুনিয়াতে সার্জিক্যাল মাস্কের আবির্ভাব ঘটেনি। তো আপনি ঠিক কোনো না কোনোভাবে আপনি চিন্তা করছেন 1 বছর 2 বছর, সাডেনলি আপনি একদিন আইডিয়াটা পেলেন। আইডিয়াটা কি এমনি বোধহয় হয় না এমনি। কোনো সময় আপনাকে এই সমস্ত শক্তি আইডিয়াগুলো দেয়, অথবা কোনো সময় ফেরেশতাই আপনাকে আইডিয়াগুলো দেয়। কারণ এগুলো সব কিছু কেউ না কেউ কন্টিনিউ আমাদের মাথার মধ্যে ইনপুট করে। তো এখন ওরা অনেক সময় মারাত্মক পরিমাণে হিংসুটে হয়। যদি দেখে যে গরজ থিওরি খুবই ভালো লাইফে লিভ করছে, তো তার লাইফ হেল করতে সময় নেবে না, এবং তার পার্সোনাল লাইফ হেল হয়ে গিয়েছিল সত্যিকার অর্থে। এবং যখন একটা ব্যক্তির পার্সোনাল লাইফ হেল হয়ে যায়, আমি তো জানি কীরকম হেল হতে পারে, তার লাইফটা হেল হয়ে যায়। এবং সে তার পারিবারিকভাবে বিভিন্ন লোকের সাথে সমস্যা ছিল, এবং এটা ক্রিয়েট করা হয় ধীরে ধীরে। আমার মতো লোক যখন করাপ্ট হয়েছে, আমার মতো লোককে তারা করাপ্ট করতে পারে। ভেবে দেখুন, শাহ আমানতের কথা বলেছে, তার লাইফ থেকে 20 বছরের স্মৃতি গায়েব হয়ে গেছে। এটা ছোট্ট কথা না। ওরা যে কোনো কিছু করতে পারে, এবং তাকে করাপ্ট করে 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 হয়তো শেষমেশ ওই দিন যে কোনো একটা ঘটনা ঘটায় এবং বাথরুমে তার মৃত্যুটা হয়। এটা হচ্ছে একটা ভার্সন দেওয়া যায়, সেটা হচ্ছে ডিমনিক অ্যাক্টিভিটির উপর। এবং আরেকটা ভার্সন দেওয়া হচ্ছে কি, এটা খুবই বেশি পসিবল। আরও একটা ভার্সন দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রোক। কেন বলছি, তার তো আর তার যদি ময়নাতদন্ত হয়ে থাকে, সেই রিপোর্ট তো আমাদের হাতে নেই। ধারণা করা যেতে পারে যে গোসলের সময় স্ট্রোক হতে পারে। এবং এই যে স্ট্রোকটা যে হয়,
ব্রেন স্ট্রোকটা যেটা হয়, ব্রেনে যে এক্সেস পরিমাণ ব্লাড ঢুকে যে স্ট্রোকটা ঘটে, অথবা ব্লাড ক্লট হয়ে যে স্ট্রোকটা হয় ওই অক্সিজেনের অভাবে, যে কোনো কিছু হতে পারে। তো এই স্ট্রোকটা ঘটে কিন্তু গোসলের সময়। রিজনটা কি? সাডেনলি যখন আপনার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পানি পড়ে, যখন আপনার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পানি পড়ে, অথবা কোনো না কোনো রিজনে মাথায় যখন প্রচণ্ড পরিমাণে ব্লাড আসা শুরু হয় অথবা ব্লাড কমে যাওয়া শুরু হয়, ওই সময় আপনার স্ট্রোকটা করতে পারে। তো দেখবেন যে মাঝে মাঝে ডাক্তাররা বলেন, বেশ কয়েকজন ডাক্তার বলেন, এমনকি আমি এটা করি, সেটা হচ্ছে আমি আমার পা আগে ভিজাই। কারণ আমি নিজে একটা আইসেমিক অ্যাটাকের শিকার হই। আইসেমিক অ্যাটাক বলতে কি, আমি আপনাদেরকে বুঝাই। বাথরুমে একদিন গোসল করতেছি আমি, এবং ওই দিন খুব খারাপ লাগতেছিল আমার। আমি বাড়ি থেকে আসছি, আমার প্রচণ্ড খারাপ লাগে, এবং আমি বসে আছি টয়লেট বাথরুমেই বালতির সামনে আমি বসা, জাস্ট মাথাটা নোয়ানো। চিন্তা ভাবনা হচ্ছে কি যে বালতির পানির মধ্যে মাথা পুরো ঘাড় পর্যন্ত ডুবিয়ে দেবো, এটা হচ্ছে প্রথম চিন্তা ভাবনা। কিন্তু কি মনে করে শাওয়ারটা আমি ছাড়ি, এবং শাওয়ারটা ছাড়ার পরে বিশ্বাস করুন আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার ঘাড়, গলার নিচের অংশটুকু এবং গাল জাস্ট ছিঁড়ে যাবে এখন। হাত পা থেকে ব্লাডের সাডেন এত বেশি প্রেশার আসে, আমার মনে হচ্ছে এগুলো ছিঁড়ে যাবে, এবং আমার মাথাটা মনে হচ্ছে যেন কয়েক কিলো ওজন হয়ে গেছে মাথাটা সাডেনলি। এবং আমার ওইটুকুই মনে আছে যে আমি কল হয়েছে কি জানি বলে আপনার, যে বিপ কলটা থাকে না, বালতিতে পানি পরে, আমার এই কলটাই লাস্ট আমার মনে আছে। এরপর আমার যেটা সেটি মনে আছে, প্রায় 20-22 দিন আমি অ্যাকচুয়ালি কোনো রেসপন্স দিতে পারিনি কারো কোনো কথার, যেটা মানুষজন আর কি বলে। কিন্তু আমার হিসাবে জাস্ট আমি বাথরুমে ছিলাম আর আমি ঘুম থেকে উঠলাম, আমার কাছে এরকমই লাগলো। কিন্তু মাঝখানে আমার 20-22 দিন চলে গিয়েছে, এবং এই 20-22 দিনে আমার সেটি মনে আছে যে আমি রেল লাইনে দাঁড়িয়ে আছি, আমি ওই আয়নার দিকে তাকিয়ে আছি পিঠের মধ্যে হেলান দিয়ে। ওই 20-22 দিন আমি এরকমই পুতুলের মতো। তো ওইটা ডাক্তাররা আর কি চেক আপ করে, কিন্তু আমার পায়ে নেই, যেমন কোনো ক্লটও নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু আলামত আছে স্ট্রোক ঘটার। তো ওইটাকে পরে একজন ডাক্তার বলেছিল যে এটা আইসেমিক অ্যাটাক, এটা মিনি ছোটোখাটো স্ট্রোকের মতো। জাস্ট এটা একটা ওই সাডেন একটা প্রেশার ক্রিয়েট করার কারণে এরকম একটা ঘটনা ঘটে ব্রেনের উপরে। তো এমনও হতে পারে যে সেই দিন এই ঘটনাই তার সাথে ঘটেছিল, এই আইসেমিক অ্যাটাকটাই হয়েছিল, এবং সেটাই রেজাল্ট হয় ব্রেন স্ট্রোকে। কিন্তু তার কিন্তু ওই ইয়েটা আমাদের কাছে নেই। তার যদি ময়নাতদন্ত হয়ে থাকে সেটা আমাদের কাছে নেই, অথবা আর অন্য কোনো মাধ্যমে, যেমন আমি ইউটিউবে ঘাটাঘাটি করার পর অবাক হয়ে যায় যে তার সাথীরাই তারা নাকি ক্লেম করে যে তারা তার সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে সমর্থ হয়, যেটা শুনলে হাসি আসে। খুবই আফসোস লাগে যে একটা মানুষ মরার পরও শান্তি পায় না, সেটা তার বন্ধু হোক আর আত্মীয় হোক আর নিজের মা বাপ হোক, মানুষকে শান্তিতে থাকতে দেওয়া উচিত মরার পরেও। আর এটাই ছিল এই গরফ তিওয়ারিকে নিয়ে। আমার বেশ কয়েকজন ভাই বোনেরা জানতে চেয়েছিলেন, এটাকে একসাথেই কাভার করে দিলাম আজকে। এই প্যারানর্মালের যে সেগমেন্টটা ছিল প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে, ভৌতিক ইনভেস্টিগেশন নিয়ে। এবং আরও একটা জিনিস বলি, এই ভৌতিক ইনভেস্টিগেশনের প্রতি আগ্রহ জমায়েন না কেউ ভুলেও, লাইফ ফেল হতে সময় লাগবে না। আমার সাথে আমি সাহেব ছিল, দিগন্ত তারা ছিল, তাও আমি সার্ভাইভই করতে পারি নাই। আপনার সাথে কাউকে লাগবেও না, লাইফ ফেল হয়ে যাবে একদম। এবং আমরা তো আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি, আরও বেশি অ্যাডভেঞ্চারের প্রতি বেশি আগ্রহ জমে যাচ্ছে আমাদের। অ্যাডভেঞ্চার যদি করতেও চান, আল্লাহর সাথে কানেকশন রেখেন। কানেকশন কি? 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদটা পড়েন, ব্যাস কত সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওই অ্যাডভেঞ্চারেরও কিন্তু একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে থাকেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো আজকে এখন এই পর্যায়ে পডকাস্টের যে ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করবো আপনার সাথে, সেটা হচ্ছে সুড়ঙ্গ নিয়ে। এবং আমাদের অনেক ভাই এবং বোনেরা ফেসবুক পোস্টে আমার কাছে বলেছিলেন যে লালবাগের কেল্লা সহ অথবা সুড়ঙ্গ নিয়ে যাতে একটা
ওপিনিয়ন আমি দিই, মানে যেমন আছে যে লালবাগ কেল্লার সুড়ঙ্গের মধ্যে কেউ ঢুকে নাকি ফেরত আসতে পারে না। দেখুন, আমি আসলে ওই ব্যাপারটা জানি না। প্রথম কথা হচ্ছে কি, যে লালবাগ কেল্লার ব্যাপারে আমি বেশি কিছু জানি না, এবং সেখানে যদি সুড়ঙ্গ থাকেও, তো এখন আমি আপনাদেরকে অ্যাটলিস্ট বলতে পারবো যে সুড়ঙ্গগুলোর ক্ষেত্রে কী ঘটনা ঘটে। সুড়ঙ্গগুলো কিন্তু এই যে আজকালের ব্যাপার নয়, পৃথিবী সৃষ্টির পর থেকে যে যখন মানব সভ্যতা এখানে আসলো, বাবা আদম আলাইসাল্লামের থ্রুতে যত কিছুই পয়দা হলো দুনিয়াতে, এবং এরপরও যখন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গুহাতে যখন দেখবেন যে এইখানে মানুষ ছিল, সেটার প্রমাণ থাকতো, ওই যে গ্রাফিতি থাকতো গুহার পাথরের মধ্যে। তো এই গুহার মধ্যে হোক বা সেটা সুড়ঙ্গ হোক, এইখানে মানুষের চলাফেরা আগে থেকে ছিল, এবং গুহা থেকে ধীরে ধীরে মনে করুন যে আপনার এই সুড়ঙ্গের আইডিয়াটা হয়। এবং এই সুড়ঙ্গগুলো কারা তৈরি করে, সেটা হচ্ছে এই যে বড় বড় কিংডমগুলো ছিল না, রাজা বাদশাদের যে বড় বড় প্রাসাদ ছিল, প্রত্যেকেরই কোনো না কোনো সময় স্কেপ রুটের দরকার পড়ে। কারণ ধরুন যে আপনার দুর্গে এই মুহূর্তে হামলা পড়ে গিয়েছে, এবং আপনি রাজা, আপনি মরে গেলে আপনার সাম্রাজ্য শেষ। রাজা বেঁচে থাকলে সে নতুন আর্মি তৈরি করতে পারবে, তো তাকে তো স্কেপ রুটে যেতে হবে। তো এই স্কেপ রুটগুলোর জন্য করা হতো কি, যে এই দুর্গগুলোর মধ্যেই মানে কিছু কিছু লোকজনকে দিয়ে খুবই স্পেসিফিকলি সুড়ঙ্গ তৈরি করা হতো, যেটাকে এখন বাংকারও বলা হয়, বাংকার আর কি। তো এই ধরনের জায়গাগুলো তৈরি করা হতো যাতে করে খুব সহজেই সেই রাজা বা বাচ্চা খুব ইজিলি ওই স্কেপ রুট ব্যবহার করে যাতে চলে যেতে পারেন। আমার হয় কি, যে কোনো কোনো সময় যখন রাজা বাচ্চারা নিজেদেরকে একদমই পাওয়ারফুল মনে করেন, যখন তার জেলখানায় আর জায়গা থাকে না কোনো কিছু করার জন্য, অথবা তার মধ্যে টর্চার করার খায়েশ অনেক বেশি, তখন তারা এই সুড়ঙ্গকে ব্যবহার করেন। কিভাবে ব্যবহার করেন? তারা আমার মতো আপনার মতো লোকগুলোকে টর্চার করে 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 হয় সেখানে বন্দি করে রাখে, অথবা সেইখানে ফেলে রাখে। কখনো আমার মতো আপনার মতো লোকেরা সেখানে মারা যায়, অথবা তারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত, অন্ধকারের মধ্যে। এবং এইভাবেই একদিন দুদিন চিৎকার করতে করতে অন্ধকারের মধ্যে থাকতে থাকতে লোকগুলো মারা যায়। আবার কোনো কোনো সময় হয় কি, এই সমস্ত সুড়ঙ্গগুলো দিয়ে যখন বড় কোনো ধরনের রোগ ছড়ায়, তখন হয় কি, যে আপনার এই সুড়ঙ্গের মধ্যে চেয়েও যখন তারা আশ্রয় নেয়, তো ওই রোগ ছড়ানো রোগগুলো তো তাদের শরীরে স্পর্শ লেগে গিয়েছিল। তখন যখন তারা অসুস্থ হয়, এই সুড়ঙ্গ থেকে তারা বের হতে পারে না, এই সুড়ঙ্গের মধ্যেই তাদের মৃত্যুগুলো হয়। আমি মায়াতে গেল পর্বে বলেছিলাম একটা ঘটনা। আমি বলেছিলাম সেই নৌকার কথা। আমি বলেছিলাম যে দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর সেজদা করে এবং জিকির করে, এমনকি পরমাণু পর্যন্ত, নিউরন পর্যন্ত সমস্ত কিছু আল্লাহর সেজদা করে এবং জিকিরও করে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যখন জিকির করে, তার মানে তাদের একটা প্রাণ আছে, যে প্রাণ আমরা চোখে দেখি না। এই জমিনেরও সেই প্রাণ রয়েছে, যেটা আমরা চোখে দেখি না। এই ঘটনাগুলো যখন ঘটে না, সাক্ষী তো থাকে। কে থাকে? এই যে কথা বলতে পারে না সে মাটি, যে কথা বলতে পারে না সেই গাছ, এরা সাক্ষী থাকে। এরা সেই স্মৃতিকে বহন করে রাখে, এই স্মৃতিকে তারা ধরে রাখে। তখন আপনি যখন সেখানে যাবেন, আপনি সেই স্মৃতির অনুভূতি পাবেন। আপনার এখানে খারাপ লাগবে, আপনি হঠাৎ হঠাৎ মনে হবে এই জায়গাটা কেমন যেন, কারো কষ্ট আপনি টের পাচ্ছেন, কারো কান্না আপনি শুনতে পাচ্ছেন। সেটা কোনো ভূত না, সেটা কোনো জিন না, সেটা এইখানে ঘটে যাওয়া সেই স্মৃতিটা, যেটা আপনার চারপাশের এই দেয়ালটা, মাটির দেয়ালটা ধরে রেখেছে, এই অন্ধকার সেই স্মৃতি ধরে রেখেছে। আপনি হয়তো দেখতে পারেন এই মুহূর্তে যে ফ্লোরে একজন পড়ে শুয়ে কান্না করছে, আপনাদেরকে হাত বাড়িয়ে যে আমাকে হেল্প করো, হেল্প করো। আপনার মনে হবে যে আরে আমি তো ভূত দেখে ফেললাম বা জিন দেখে ফেললাম, কিন্তু ওইটা না, এটা সেই স্মৃতি। এবং আপনাকে উদ্দেশ্য করে সে বলেনি যে হেল্প করো, হেল্প করো, আপনাদেরকে হাত বাড়ায়নি। হয়তো ওই দিন তাকে যে ফেলে রেখে গিয়েছিল তার দিকে হাত বাড়িয়েছিল, অথবা সে নিজেকে বাঁচানোর জন্য কাউকে দেখে হয়তো হাত বাড়িয়েছিল, বলেছিল যে হেল্প করো, হেল্প করো। সেই সিনারিওটাই আপনি হয়তো দেখছেন, আপনাকে এই চারপাশের মেমোরিটাই দেখাচ্ছে, এর বাইরে অন্য কোনো কিছু না।
কোনো জিন নেই, কোনো ভূত নেই, কোনো কিছু নেই, কেউ আপনাকে আঁচড় দিবে না, কোনো কিছু না। আপনি শুধুমাত্র সেই মেমোরিটাকে দেখছেন। যদি একটা ভিডিও ক্যাসেট থাকতো, সেই ভিডিও ক্যাসেটে যদি এই ব্যাপারটা রেকর্ড করা থাকতো, তখন যখন আপনি টিভি স্ক্রিনে দেখবেন ব্যাপারটা একেবারে এরকমই। আল্লাহ সমস্ত সৃষ্টি জিকির করে এবং তাদের সবার প্রাণ রয়েছে, সবার যার যার প্রাণ রয়েছে তাদের সবার স্মৃতিশক্তি রয়েছে, মাছেরও স্মৃতিশক্তি রয়েছে। আপনি যদি গোল্ড ফিশ পালেন, গোল্ড ফিশ আপনার চেহারা মনে রাখবে। আপনি যদি বিভিন্ন রকমের মাছ পালেন, আপনার চেহারা মনে রাখবে। আপনি পশু পাখি পালেন, আপনার চেহারা মনে রাখবে। আপনি একটা গাছ খুব আদর যত্ন করছেন, আপনি গাছের সাথে কথা বলছেন, আপনার মনে হবে যে গাছ আপনার কথার উত্তর দেয়। এটা সব মেটাফরিক, সবই রুহানি ব্যাপার। তো এই জন্য বলছি, এই সুড়ঙ্গগুলো স্মৃতি বহন করে। যখন কোনো দুর্গে হামলা হয়, সবার আগে মা বোনদেরকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে এই সুড়ঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং যখন চারপাশে হামলা হয়, কোনো ঘটনা ঘটে, সুড়ঙ্গের মধ্যেও মানুষজন রাস্তা হারিয়ে ফেলে, অথবা ভয়ে সামনে আগাতে পারে না, অথবা কেউ স্ট্রোক করে মারা যায়। এই জন্য এই সুড়ঙ্গগুলো এরকম। এবার যদি আসি লালবাগ কেল্লার কথায়, আমি তো লালবাগ কেল্লার কথা বলতে পারবো না। আমি কখনো শুনিনি যে সেই সুড়ঙ্গের মধ্যে ঢুকে কেউ ফেরত আসেনি, জীবিত ফেরত আসেনি, বা যে ঢুকেছে সে আর তার কোনো হদিস পাওয়া যায়নি। এর পেছনে একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে কি, সুড়ঙ্গের স্ট্রাকচার এমন যে আপনি সুড়ঙ্গের মধ্যে স্টে করতে পারবেন না। এইখানে অক্সিজেন কিন্তু বাইরের হিসেবে চলছে না। এইখানে অক্সিজেনের কোনো আদান প্রদান নেই। যতটুকু অক্সিজেন ডাইলুট হয়ে এসছে বাতাসের থ্রুতে, অতটুকু অক্সিজেনই সেখানে অ্যাভেলেবেল। এবং সেখানে যদি আপনি বসে থেকে নিঃশ্বাস নেওয়া শুরু করেন, তাহলে আপনি সাডেনলি দেখবেন যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন ঠিকই, কিন্তু আপনার শ্বাসটা ফুরাচ্ছে না এবং আপনার শরীর ব্যথা করতে শুরু করেছে। আপনার শরীরের বিভিন্ন জায়গায় আপনি টের পাবেন যে জাস্ট কাঁপতে শুরু করেছে। আপনার শরীর মারাত্মকভাবে হয়রান হতে শুরু করেছে, কিন্তু আপনি নিঃশ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস আপনার চলছে, কোনো সমস্যা নেই। তার মানে কি জানেন, আপনি প্রচণ্ডভাবে অক্সিজেন ডিপ্রাইভড, মানে আপনার অক্সিজেন লেভেল নিচে নেমে আসছে। আপনার হার্টবিট বেড়ে গেছে, কারণ হার্ট রক্তকে পাম্প করছে খুব ফাস্ট, যাতে রক্ত তাড়াতাড়ি যে পৌঁছায় অক্সিজেন নিয়ে। এবং অক্সিজেন নিবে সে কোথা থেকে? ফুসফুস থেকে। এবং ফুসফুস থেকে কি হচ্ছে, অক্সিজেন তো আসতে পারছে না, উল্টো ঢুকছে কার্বন ডাইঅক্সাইড। যখন আপনার রক্তের মধ্যে সে আর অক্সিজেন ঢুকাতে পারবে না, তখন আপনার রক্তের মধ্যে সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ঢুকানো শুরু করে। এই জন্য দেখবেন আগুনে যারা মারা যান, মানে আগুনের দুর্ঘটনায় যারা মারা যান, তারা ম্যাক্সিমাম মারা যান কিন্তু সাফোকেট হয়ে। কেন? কারণ সেই পয়জন ধোঁয়াটা, সেই বিষাক্ত ধোঁয়াটা নাকের থ্রুতে বা মুখের থ্রুতে যখন ভেতরে যায়, ফুসফুস সেটাকে অ্যাবজর্ব করে সেই জিনিসটাকে সাথে সাথেই আপনার ব্লাডে পাঠিয়ে দেয় এবং ব্লাডে ঢোকার সাথে সাথেই সেটা বিষক্রিয়া করা শুরু করে দেয়। লোকজন যারা আগে মারা যান তারা ম্যাক্সিমামই এইভাবে দম আটকে মারা যান, এরকম না, তারা কার্বন ডাই অক্সাইডের পয়জনের কারণে মারা যান। এখন যদি আপনার গলা কেউ চেপে ধরে, আপনি বিশ্বাস করেন আপনি নিঃশ্বাস না নেওয়ার কারণে মারা যাবেন তা না, বা অক্সিজেনের কারণে মারা যাবেন না, আপনি মারা যাবেন কার্বন ডাই অক্সাইড আপনার ব্লাডের মধ্যে ঢোকার কারণে। এবং এইটা খুবই মারাত্মক। আপনি শ্বাস নিতে পারছেন না, আপনার ব্রেনে যে অক্সিজেন পৌঁছাবে না, কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দেবে। ব্রেন থেকে সিগন্যাল যাচ্ছে না, হার্ট কাজ করা বন্ধ করে দেবে। এর মধ্যে আপনার ব্লাডের মধ্যে আরও বেশি কার্বন ডাই অক্সাইড ঢুকে যাবে। মূলত আমরা যে নিঃশ্বাস নেওয়ার জন্য অস্থির হয়ে উঠি, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে বের করার জন্য। আপনার কার্বন ডাই অক্সাইড, আপনি নিঃশ্বাস নেন না, নিঃশ্বাস নেন এবং আটকে রাখেন। আপনি কি করছেন? আপনি জাস্ট নিঃশ্বাস নিয়েছেন, সেই হিসেবে আপনার ভিতরে তো অক্সিজেন আছে। তাহলে কিছুক্ষণ পরে আপনি শ্বাসটা ধরে রাখতে পারছেন না কেন? ফেলতে হচ্ছে কেন? আপনাকে না ফেললে তো আপনার দম শেষ হয়ে যাবে, আপনি মরে যাবেন। কিন্তু আপনি নিঃশ্বাসের সাথে ছাড়ছেনটা কি? অক্সিজেন তো না, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, অল্প পরিমাণে অক্সিজেন এবং অন্যান্য গ্যাস আসতে পারে, কিন্তু 95% তো কার্বন ডাই অক্সাইডই আপনি ছাড়ছেন। ওইটা ছাড়ার জন্যই আপনার বডি পাগল হয়ে গিয়েছে। এবার বুঝতে পারলেন? তো এক্স্যাক্ট এই ঘটনা ঘটে যখন আপনি সুড়ঙ্গের মধ্যে ঢুকবেন। সুড়ঙ্গের মধ্যে অক্সিজেন খুব ডাইলুট করা থাকে, খুবই কম,
খুবই কম লেভেলে ডাইলুট করা থাকে। তো হয় কি, রাজা বাচ্চারা খুব ইজিলি, যেহেতু তারা খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, তারা পার হয়ে যান, সমস্যা হয় না। কারণ তখন তাদের নিঃশ্বাসের উপরও তাদের কন্ট্রোল থাকে। কিন্তু যখন আপনি সুরঙ্গের মধ্যে ঢুকবেন, আপনি সুরঙ্গকে বোঝার চেষ্টা করবেন, এটা করার চেষ্টা করবেন, সেটা করার চেষ্টা করবেন, বা এক্সপিরেশনে যাবেন, আপনার সাথে যদি এক্সেস অক্সিজেন না থাকে, তো গুহার অক্সিজেন হোক বা সেটা ওই সুরঙ্গের অক্সিজেন হোক, সেটা ডাইলুট হয়ে শেষ হয়ে যাবে, এবং ধীরে 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 আপনার কার্বন ডাইঅক্সাইডের লেভেল বাড়তে থাকবে। ওই যে বললাম, আপনি শ্বাস নিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি নিঃশ্বাসও ছাড়ছেন, আবার শ্বাসও নিচ্ছেন, কিন্তু আপনার শরীর অস্থির হয়ে পড়বে, শরীরের বিভিন্ন জায়গায় কাঁপতে শুরু করবে, হার্ট বিট মারাত্মকভাবে বেড়ে যাবে, মাথাও ব্যথা করতে পারে, সব কিছু হতে পারে, এবং সাডেনলি আপনি কলাপস করে যাবেন, টের পাবেন না। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিঃশ্বাস নিচ্ছেন না। আপনি নিঃশ্বাসও নিচ্ছেন কার্বন ডাইঅক্সাইড, ছাড়ছেনও কার্বন ডাইঅক্সাইড, আপনার ব্লাডে বিষ হিসেবে ঢোকা শুরু হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড, এবং সেটা আপনার মৃত্যুর কারণ হয়ে যায়। এবং এই ঘটনা যে কোনো সুরঙ্গে এমনকি 10 মিনিটের মধ্যে ঘটতে পারে আপনি ঢুকলে আপনার সাথে। কেন বললাম? ওই যে বললাম, ওইটার মধ্যে তো বাতাস যাওয়ার মতো কোনো ফ্যাসিলিটি নাই। তো বাতাসকে ঢুকে বের হতে হবে। বাতাস তো একটা জায়গাতে ঢুকলে অপপাশ দিয়ে বের হতে না পারলে তো এইখানে বাতাস থাকবে না, তো কন্টিনিউ এখানে বাতাস আসবে না। এবং সুরঙ্গগুলো সেইভাবেই তৈরি করা, একটা সাডেন লেভেলের পরে আপনি আর সুরঙ্গের মধ্যে অক্সিজেন পাবেন না। যদি আপনি কুকুর ছাড়েন, ওই কুকুর তো আরও বেশি হাইপার অ্যাক্টিভ, ও এমনি ঢোকার 5 মিনিটের মধ্যে মারা যাবে, কারণ অক্সিজেনটা ডাইলুট হয়ে যাবে। বিশ্বাস যদি না হয়, সেখানে চেক করলে আপনি জানতে পারবেন যে অক্সিজেনের ডাইলেশন এখানে অনেক কম। এবং এই কারণেই সুরঙ্গগুলোর ভিতরে যদি কেউ ঢুকে, কারণ আপনি তো জানেন না সুরঙ্গের রাস্তা কোন দিকে, কী আসা বিষয়, আপনি তো সুরঙ্গের ভিতরে ঢুকেই দৌড় দিতে পারবেন না, কারণ আপনি তো জানেন না যে কতটুকু, কত কদম, কি আসা বিষয়, কি মাপ ঝুঁকে এই সুরঙ্গ তৈরি। এমনও হতে পারে যে আপনার মনে হয় যে আপনি সুরঙ্গের মধ্যে 1 কিলোমিটার দৌড়িয়েছেন, কিন্তু বাস্তবে আপনি দৌড়িয়েছেন হয়তো 100 মিটার, কারণ সেটা একটা সুরঙ্গ। এখানে ডাইনামিক্স চেঞ্জ হয়ে গিয়েছে পুরোপুরি। তো এই জন্যই বললাম, অদ্ভুত ঘটনা ঘটতে পারে, কারণ অন্ধকার তো, অন্ধকারে অনেক কিছুই হয়। আর বললাম না, এই যে লালবাগ কেল্লা, অবভিয়াসলি এই সমস্ত সুরঙ্গে কোনো না কোনো সময় এমন কোনো ঘটনা ঘটেছে। আর বললাম না, এই কেল্লাতেও যদি, কেল্লাগুলোতেও তো জেল ছিল না, এটা তো রাজার কেল্লা, রাজার দুর্গ, লালবাগ কেল্লা দুর্গ। তো এইখানেও কোনো কিছু ইম্পসিবল না। কয়েদি বা জেলে যারা ছিল, তাদের কষ্ট এই দেয়ালগুলো ধরে রেখেছে, জমিন ধরে রেখেছে, সেটাই আপনি পাচ্ছেন ফেরত, সেটাই আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি সুরঙ্গের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, যে সুরঙ্গ কাজ করে কিভাবে, অথবা এই সুরঙ্গের ব্যাপারগুলো কি। এই নির্জীব বস্তুগুলো আপনার কাছে নির্জীব হলো, এগুলো সবই সজীব, এটা সবাই প্রতিনিয়ত জিকির করে, প্রতিনিয়ত আল্লাহকে সেজদা দেয়। আর যে জীবিত, তার মেমোরিও রয়েছে, এটা বুঝতে হবে আপনাকে। তো অনেক সময় হয় না যে মানুষজন বলে যে এই ঘরের মধ্যে দেখা যায় যে গলায় ফাঁস নিয়ে ঝুলে গেছে মানুষ, অন্য কোনো ক্ষতি হয় না, কিন্তু মাঝে মাঝে এরকম দেখা যায় যে একটা লোক ঝুলে আছে, মানে ঝুলে আছে দেখা যায়, মানে আপনাকে ভেঙচি দিবে না, কোনো কিছু করবে না, কোনো আশে বিষয় না, মানে ভয় দেখাবে না। ভয় দেখালে সেটা জিন, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু যখন আপনি দেখবেন জাস্ট একটা ফিগার কিছু সময় থাকলেও চলে যাচ্ছে, মানে আপনাকে ভয় দেখাচ্ছে না, জাস্ট আপনার সাথে মানে একটা কানেকশন হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য, তখন আপনাকে বুঝতে হবে যে এটা একটা মেমোরি, জাস্ট একটা মেমোরি, এই দেয়ালগুলো ধরে রেখেছে শুধুমাত্র। কিন্তু যখন দেখবেন যে ওই যে ফাঁসে দেওয়া ব্যক্তি চোখগুলো বড় বড় করে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করলো, বা জিহ্বা বের করে ভয় দেখানোর চেষ্টা করলো, বা গোদ গোদ শব্দ করলো, এ বেটা জিন, এটাকে পিটান লাগবে। আর যদি শয়তান হয় তাহলে তো আরও বড় ঝামেলা। তো আশা করি সুরঙ্গের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং আরও একটা জিনিস, জিনেরা সুরঙ্গ ব্যবহার করে, এই জন্য সুরঙ্গগুলো অনেক সময় দেখবেন যে সুরঙ্গগুলোতে ফিসফিস শোনা যায়। আপনি যে লালবাগ কেল্লায় যদি সুরঙ্গ থাকে এবং সেই সুরঙ্গ থেকে যদি কোনো শব্দও আসে, তাহলে এটা কঠিন না যে কোনো জিন সেখানে থাকছে, এমনও না, ইম্পসিবল না, জিনও সেখানে আশ্রয় নিতে পারে।
বা জিনও সেখানে থাকতে পারে, অথবা জিনেরা সেই সুড়ঙ্গ ব্যবহার করছে এখনো। দুনিয়াতে কয়েক কোটি 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 সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গগুলো কোনো কোনো সুড়ঙ্গ একটা সুতার সমপরিমাণ আয়তনের, কোনো কোনো সুড়ঙ্গ একটা দড়ি সমপরিমাণ আয়তনের গোলাকারে, আবার কোনো কোনো সুড়ঙ্গ 10টা মানুষের সমপরিমাণ আয়তনের। ওরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যে যেতে পারে সুড়ঙ্গের থ্রুতে। সুড়ঙ্গ খোঁড়া ওদের জন্য কঠিন না। আমি এই কথা কিন্তু বলেছিলাম যখন বুরারি কেসটাকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। ওই যে পাইপগুলো কি রিজেম্বল করে? সুড়ঙ্গ কি রিজেম্বল করে? যাওয়া আসার পথ। তো সুড়ঙ্গে যদি কোনো রকম অ্যাক্টিভিটি থাকে, সেটার পেছনে মেমোরিও যেমন থাকে, ঠিক তেমনি এটা যাওয়া আসার পথ, যে কোনো ঘটনা ঘটতে পারে। চলে এলাম আজকের পর্বের একেবারে শেষ সাবজেক্টটা নিয়ে। ওই সাবজেক্টটা হচ্ছে বাঘবন্দি করার মন্ত্র। আপনারা শুনে থাকবেন, যারা এমনকি এখনও যদি আপনারা সুন্দরবনের আশপাশে যান, শুনবেন জেলেরা হোক বা যারা বনে ঢুকে মধু আনেন অথবা বিভিন্ন পাতা সংগ্রহ করেন বা বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেন, তারা সকলেই একটা ব্যাপারে খুব বেশি জ্ঞাত। সেটা হচ্ছে বাঘ বন্দি করার মন্ত্র, অথবা সেটা হচ্ছে বাঘ বন্ধ করার মন্ত্র। ব্যাপারটা কি, যাতে তারা যখন বনে ঢোকেন বা নৌকা নিয়ে যখন পানিতে যান খালগুলোর মধ্যে, বাঘ যাতে তাদের উপরে হামলা না করে, অথবা বাঘ যাতে তাদের আশপাশে না আসে। এই মন্ত্র বা এই জিনিসটা কাজ করে কিভাবে, আমি আপনাদেরকে একটা কথা বলি। পৃথিবীতে যত কিছুই কাজ করে না কেন, তার পেছনে একটা কারণ থাকে। বাঘ বন্দি করার মন্ত্র কোনো সাধারণ জিনিস না, আবার অসাধারণ জিনিসও না। এটা একটা সিম্পল একটা ট্রিক। বনে জঙ্গলেও কিন্তু এন্টিটির বসবাস। আমরা ভুলে গেলে চলবে না, দুনিয়াতে এখন কিন্তু মানুষ অনেক, এখন কিন্তু মানুষ গিজ গিজ করছে দুনিয়াতে, কিন্তু আজকে থেকে 50 বছর আগেও দুনিয়াতে এত লোক ছিল না। বা আরও 50 বছর পেছনে যান, 100 বছর আগেও দুনিয়াতে এত লোক ছিল না। আরও পেছনে যান, লোকজন এত বেশি ছিল না। এবং এই জঙ্গলগুলো ছিল এরকম মানে এমন একটা পরিবেশ, যে পরিবেশে মনে করুন যে আপনার যে কোনো ধরনের এন্টিটি এসে থাকতে পারে। বন জঙ্গলে কিন্তু এন্টিটি থাকার সবচেয়ে ভালো জায়গা। কারণ এখন যত বেশি আরবানাইজেশন হচ্ছে, যত বেশি চারপাশে বাড়িঘর হচ্ছে, এন্টিটিগুলো সরে যাচ্ছে, সরে দূরে দূরে চলে যাচ্ছে। এই জন্যই শুনবেন যে আপনি যখনই গ্রামে, যখন আমরা ভয়ের ঘটনাগুলো শুনি, দেখবেন যে বিভিন্ন গাছ বা পুকুর বা বিভিন্ন জঙ্গল ঘিরে কথাগুলো থাকে। তার কারণ সেটা হচ্ছে তার থাকার জায়গা। এখন বনে অনেক ধরনের এন্টিটি থাকে। সেটা বনবেবী হতে পারে, বনের পীর হতে পারে, আউলিয়া হতে পারে যে বনে থাকে, অথবা আরেকটা শব্দ, যে শব্দটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সেটার অর্থ এরকম দাঁড়ায় যে এলাকার কেয়ারটেকার বা এলাকার দারোয়ান বা সামথিং। তো এরকম অনেক রকমের এন্টিটি রয়েছে। তো বাঘবন্দি করা মন্ত্রের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, কোনো না কোনো সময় কোনো না কোনো ব্যক্তির কাছে, জঙ্গলে থাকা অবস্থায় হোক বা চারপাশে থাকা অবস্থায় হোক বা আশেপাশে থাকা অবস্থায় হোক, কোনো না কোনো ব্যক্তির কাছে কোনো না কোনো সময়ে কোনো না কোনো এন্টিটি আসে। সে মানুষের রূপেও আসতে পারে, সে ছায়ার রূপেও আসতে পারে, সে স্বপ্নেও আসতে পারে। ওই যে অনেকে বলে না যে আমরা স্বপ্নে বিভিন্ন রকমের ওষুধ পাই বা বিভিন্ন রকমের জ্ঞান পাই। তো সে এসে একটা বাইনারি কোড দিয়ে যায় সে ব্যক্তিকে, বলে যে কালকে যখন তোরা জঙ্গলে যাবি বা তোরা যখন এই কাজ করতে যাবি, প্রথমবার যখন কন্ট্যাক্ট এস্টাবলিশ করে সেই এন্টিটি, তখন এটা বলবে, এটা বললে বাঘ আসবে না। শুধু তখন যদি এটা বলিস তখন। তো দেখা গেল যে প্রথম কন্ট্যাক্ট যেই লোকের সাথে করা হলো, সে তো মানে ওই স্বপ্ন দেখার পর সে জঙ্গলে ঢুকলো পরের দিন, এবং সে লোকজন নিয়েও ঢুকলো, এবং সেই মন্ত্রটা হয়তো একবার বললো বিশ্বাসের কারণে, এবং দেখলো যে আসলেই বাঘ তো তাদেরকে আজকে ঝামেলা করেনি বা বাঘের তো কোনো অস্তিত্ব তারা পায়নি। তো এরপরে সেটা স্বপ্নে হোক বা ইয়াতে হোক, বাস্তবে হোক, ধীরে ধীরে প্রগ্রেশন বাড়তে থাকে। প্রগ্রেশনটা কি?
ওই এন্টিটি এসে তাকে কি শেখায় যেটা শেখানোর কারণে বাঘ এসে আর তাকে ধরে না বা তাদেরকে হামলা করে না। এটা কিন্তু সেই মন্ত্রের গুণ না, এটা কিন্তু সেই এন্টিটির কাজ। কেন বলছি? আমি আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ বলছি। এখন এটা উদাহরণস্বরূপ। এখন যে কথাটা বলবো, আপনি আমাকে যে আমার সাথে যে যোগাযোগ করছেন কিভাবে করছেন? আপনি কি আপনার ঘরে বসে আমার নাম নিচ্ছেন? না, আপনি আমাকে একটা টেলিফোন করছেন, আপনি আমার ফোন নাম্বার একটা ফোন দিচ্ছেন এবং সেই ফোন কলটা আমি রিসিভ করছি। মাঝখানে মাধ্যমটা কি? একটা ফোন, তাই না? একটা ফোন, যে ফোনটা এস্টাবলিশ করছে একটা কানেকশন আপনার মধ্যে আর আমার মধ্যে। এই মন্ত্রটা একটা কানেকশন এস্টাবলিশ করছে এন্টিটির মধ্যে এবং যে মন্ত্রটা পড়বে। কানেকশনটা কি? কারণ এই মন্ত্রটা এন্টিটির তৈরি করা, এবং এন্টিটির তৈরি করা দেখেই এন্টিটি যেভাবে এই নাম্বারটা ক্রিয়েট করেছে, আপনি যখনই তাকে মানে ওই নাম্বারটা ডায়াল করবেন, ডায়াল মিনস আপনি যখন এটা বলবেন, কানেকশনটা অটোমেটিক এস্টাবলিশ হয়ে যাবে ওই এন্টিটির কাছে। এবং এন্টিটির কাছে এস্টাবলিশ হয়ে গেলে তখন হবে কি, এন্টিটি এসে দেখবে যে আপনি জঙ্গলের কোন দিক দিয়ে ঢুকছেন। তো যে দিক দিয়ে আপনি ঢুকছেন সেই দিক দিয়ে যাতে বাঘ না আসে, সে তার জাদু ছড়িয়ে রাখে। তো এই সাইডে বাঘ কখনই আসবে না, কারণ বাঘ মানে এই সাইডে আসবে না। রিজন হচ্ছে কি, যদি দিকে আসেও তার মনটা ঘুরে যাবে। এন্টিটি তার মন ঘুরিয়ে রাখার জন্যই জাদু দিয়ে রেখেছে, তার মন অন্যদিকে ঘোরানোর জন্যই তো বাঘ সেদিকে চলে যাবে। সিম্পলভাবে বোঝালাম আমি আপনাদেরকে যে এই মন্ত্রটা কাজ করে কিভাবে। বাঘকে কিন্তু এই মন্ত্র আটকায় না। মন্ত্র শুধুমাত্র একটা মোবাইল ফোন কানেকশনের মতো, যেটা আমার সাথে আপনার সাথে কানেকশন এস্টাবলিশ করছে। মানে আপনি সেই ব্যক্তি যিনি ওই এন্টিটিকে একটা ফোন কল দিলেন মন্ত্রটা পড়ে, এন্টিটি এসে আপনার এই জায়গাটাকে সিকিউর করে দিয়ে গেল। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এন্টিটির এই কাজ করে লাভ কি? ভাই বিশ্বাস করেন, এন্টিটির লাভ না হলে সে জীবনে কাজ করে না। কারণ এন্টিটির তো নিজেরও একটা সমাজ আছে, নিজেরও তো একটা ব্যবস্থা আছে, নিজেরও তো একটা ওয়ার্ল্ড আছে, দুনিয়া আছে। সেই দুনিয়াতে তো তাকে দেখাতে হবে যে দেখ আমার সাগরে এতজন, বা আমার 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 চাকর এতজন, বা আমার আন্ডারে এতজন লোক কাজ করে, বা এই দেখ এতগুলো ডিসাইপল আমার, কি বলে এটাকে, মুরিদ। মানে আমি খারাপভাবে বলছি না, যে ধর আমি পীর, এই দেখ আমার মুরিদ, অথবা এই দেখ আমার কর্মচারী, এরা হচ্ছে যে দেখ আমার এরকম। এটা সে তার সমাজের লোকদেরকে দেখাবে, মানে তার যে এন্টিটি রেলম আছে সেই রেলমের সবাইকে দেখানোর জন্য সে এটা করে। এবং শুধুমাত্র আপনার কাছে এসে সে জ্ঞান দিয়েছে তা না, সে অহরহ চারপাশে সবাইকে জ্ঞানটা দিয়ে যাচ্ছে, যাকে যাকে সে ট্রেস করতে পারছে বা যার যার কাছে সে যেতে পারছে তাদেরকে। মূলত তার নিজেরও ফলোয়ার বাড়ানোর দরকার, দেখানোর দরকার যে দেখ, যেমন এই মুহূর্তে মিডনাইট হরর পডকাস্টের সাবস্ক্রাইবার প্রায় 1700 জনের মতো অলমোস্ট। তো এই 1700 জন মানে কি? তো এটা হচ্ছে তারা মিডনাইট হরর পডকাস্টকে মানে এই চ্যানেলটাকে ফলো করছে। ব্যাপারটা হচ্ছে তার কাছে এরকম নাম্বার গেম। মায়াতে প্রায় অলমোস্ট 49,000, ভৌতিকতায় প্রায় 2,50,000। এটা হচ্ছে কি ফলোয়ার। তো এটা হচ্ছে ভৌতিকতার একটা ওয়েট, ফলোয়ার ওয়েট। তো আপনি দেখবেন যে অনেক চ্যানেলে মিলিয়ন আছে, ওইটা হচ্ছে একটা ওয়েট। তো এটা সে তার রেলমে দেখাবে যে দেখ আমার পেছনে আজকে 13 জন মানুষ ফলো করছে, কালকে আমার পেছনে 1,000 লোক ফলো করছে, সবাই আমাকে তাদের মনে করে, মালিক মনে করে, প্রভু মনে করে, পীর মনে করে, আমাকে এইভাবে ডাকে, আর আমি যে ওই বাঘ ঠেকাই, আর বারবার আমার মন্ত্র পড়ে আমাকেই তুষ্ট করা ওরা। তো এটা হচ্ছে যে আপনার ওই এন্টিটির খেলা, এটা হচ্ছে সেই এন্টিটির কাজ, যে তার জাদু বলে ওই বাঘ যে শিকারের গন্ধে চারপাশে ঘোরাফেরা করে, যে বহু দূর থেকে আপনার শরীরের গন্ধ টের পায়। এক অবিশ্বাস্য ক্ষমতা আল্লাহ জানোয়ারদেরকে দিয়েছেন, শুধুমাত্র ব্রেইন দেয় নাই তাদেরকে। যদি ব্রেইন দিত, জানোয়ার আমাদেরকেও সারপাস করে চলে যেত। ব্রেইন এবং জবান দেয় নাই আল্লাহ ওদেরকে, বাকি সমস্ত ক্ষমতা ওদেরকে দিয়েছে এবং আমাদেরকে দিয়েছে আল্লাহ জ্ঞান এবং ব্রেইন এবং জবান। বাঘের এবং ভাল্লুকের যেই পরিমাণ শিওর শক্তি, মানে তাদের যে পরিমাণ পাওয়ার, এই পাওয়ার তো অন্য কোনো মানুষের কাছেও নেই। ঠিক তেমনি হাতির কাছে যে জোর আছে, সেই জোর অন্য কোনো মানুষের কাছে নেই। মানবের কি আছে? সেই হাতিকে কাবু করার শক্তি,
মানবের কি আছে সেই বাঘকে বন্দি করার শক্তি, মানবের কি আছে সেই ভাল্লুককে গুলি করে মারার শক্তি। এটাই হচ্ছে শক্তির তফাৎ, যে আপনার কাছে অ্যাকচুয়াল কোন বস্তুটা আছে যেটা সব কিছুর ডেফিনেশন বদলে দিতে পারে যে কোনো সময়। তো এইখানে বাঘবন্দির মন্ত্র যেগুলো আসে বা আমরা যখন ঘটনাগুলোতে শুনি তখন এটা এইভাবে কাজ করে যে কোনো মন্ত্র পড়লে জিন আসে, এটা হচ্ছে সেই জিনের ক্রিয়েট করে, যেটা আমি নকশাতে কিন্তু বারবার বলেছি যে এই বাইনারি কোডটা তারই ক্রিয়েট করা। তো বা এই মোবাইল ফোন নাম্বারটা, কথিত মোবাইল ফোন নাম্বারটা মানে যেটা মন্ত্র, এটা তারই ক্রিয়েট করা। তো এটা সে পড়লে এই কানেকশন তার সাথেই হয় এবং সে টের পায় এবং এসে তার এই কাজগুলো সে করে দিয়ে যায় এবং বাকি যেটা আমরা ঘটনায় শুনি সেরকম। কিন্তু যখন দেখবেন যে ব্লান্ডার হয় বলতে কি, ওই কানেকশনটা যখন এস্টাবলিশ না হয়, এখন কানেকশন এস্টাবলিশ নাও হতে পারে, কারণ কি দেখা গেল যে ফোন নাম্বার ঠিক ছিল কিন্তু ওই আল্লাহর বান্দা তো দুনিয়াতে নেই, মানে উপরে নেই, হয়তো সে পানির নিচে চলে গিয়েছে, তো কানেকশন তার কাছে যে পৌঁছায় নাই। আবার এমনও হতে পারে যে রং নাম্বার ডায়াল, মানে ভুল মন্ত্র পড়ার সময় যদি একটা লাইন ভুল হয় তো কানেকশন হয় নাই, কিন্তু আপাতত মনে হচ্ছে যে কানেকশন হয়ে গেছে, চলো যাই। কিন্তু যে দেখলেন কি বাঘ তো আপনার এক লোককে নিয়ে গেছে। পরে যখন সে টের পাবে, সে স্বপ্নে হোক বা বাস্তবে হোক এসে দেখা দিয়ে বলবে যে তোর তো ভুল হয়েছিল, অথবা আমি তো ছিলাম না, তখন আবার এগুলো হয়। তো এন্টিটি ম্যাক্সিমাম টাইমে রেসপন্স করে, এমন না যে রেসপন্স করে না, খুবই রেয়ারলি ঘটনা ঘটে। কিন্তু যদি কোনো রকমের ভুল হয় তো সেটা হচ্ছে আপনার তখন যদি মন্ত্র বা সে মোবাইল কানেকশানে, মানে যে উদাহরণস্বরূপ বলছি যে মোবাইল ফোন কানেকশানে যদি ভুল হয়, এবার আপনি যদি আমাকে বলেন যে মন্ত্রগুলো কি জায়েজ বা না জায়েজ, দেখুন যতক্ষণ পর্যন্ত শিরক এবং আকীদাগত ভুল যদি না হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে ভুল বলা অনুচিত। কিন্তু আমার কাছে মনে হয় কি এই মন্ত্র তন্ত্রগুলো হচ্ছে কি এরকম জানেন, ছড়ার মতো। ওই আসো অমুক জায়গা থাকলে সারা দাও, তমুক জায়গা থাকলে সারা দাও, বাইন গাছে থাকলে সারা দাও, পানিতে থাকলে সারা দাও, ওই অমুক তুমি ওই জায়গায় থাকলে সারা দাও। এই কথাগুলো কিন্তু সেরে কি কথাবার্তা না। আজকে বনে যামু বান দিও, এই যে সমস্ত কথাবার্তাগুলো, এগুলো সেরে কি কথাবার্তা না। এগুলো হচ্ছে কি আপনি আমাকেও তো বলতে পারেন এই ছড়াটা, যখন সেরেক ঢুকবে তখন সেটা সেরেক, তখন সেটা ইমিডিয়েটলি হারাম, তখন সেটা কুফর, আর কোনো কথা নেই। কিন্তু ওই যে একটা ছড়া যে ও বাইন গাছে থাকলে আইও, নৌকায় থাকলে আইও, পানিতে থাকলে আইও, মাছের কান্দে থাকলে আইও, মানে এই যে কথাবার্তাগুলা, মাছের কান্দে বলতে বুঝতে পারছেন যে মাছের ঘাড়ে যদি বসে থাকে সে, তখন তো মাছের কান্দে যদি থাকে তো আইও মানে আসো, যেখানে থাকো আসো, এটার মধ্যে কুফুরি তো নেই। যেমন আমি আপনাকে তো ডাক দিতে পারি তুই কই এদিকে আয়, তাই না? কিন্তু যখনই বলবেন কুফরি আকিদা চলে আসবে বা কুফরি কোনো কিছু চলে আসবে বা সেটা কি ঘটনা ঘটে যাবে, তখন সেটা না আসে, তখন সেটা হারাম। এবং এটা হচ্ছে জাস্ট একটা কানেকশন, এগুলোকে মন্ত্র বলাও আসলে এক হিসেবে ভুল, একটা লোককে ডাকার মতো। জাস্ট একটা এন্টিটিকে আমি ডাকলাম, বলছি যে আসো বাঘ বাইন্ধে দাও, মাছের কান্দে সারা দাও, এইটা করো ওইটা করো, আইসা সারা দাও। ব্যাপারটা হচ্ছে যে এরকম, আইসা বাঘটারে আটকা দাও, তো ব্যাপারটা আর কি এরকম। তো আমি আবারও বলি, যদি সেটা কি কথাবার্তা যেখানে ঢুকবে, আকীদাগত সমস্যা যেখানে থাকবে, ওইটাই হারাম, ওইটাই করা যাবে না। তো আশা করি এটা আমার মনে হয় সম্ভবত মিডনাইট হরর পডকাস্টের সবচেয়ে বড় ভিডিও এখন পর্যন্ত। তো আজকের পর্বটা এখানে শেষ হচ্ছে। আমি শুরুতে যে বললাম, আমি শুরুতে কিছু সময় নিয়েছিলাম 7-8 মিনিটের মতো ইয়াজুজ মাজুজের ব্যাপারটা আরেকটু এক্সপ্লেন করলাম আপনাদের কাছে। তো এই আজকে আলাপ করলাম প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের নিয়ে, মানে ওই ভৌতিক ইনভেস্টিগেশন নিয়ে, গরফ থিওরিকে নিয়ে একটু কথা বললাম আপনাদের সাথে, সুরঙ্গের ব্যাপারটা নিয়ে কথা বললাম, এবং এই যে এখন বাঘবন্দিও করার মন্ত্র যেগুলো মাঝে মাঝে আমরা ঘটনাতে শুনি সেটা একটু এক্সপ্লেন করলাম আপনাদের সামনে। এবং আমি আপনাদেরকে আবারও বলি, আমি যেই ব্যাপারটা এক্সপ্লেন করছি না সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, ওইটার প্রমাণ আপনাকে কেউ দিতেই পারবে না। অভিজ্ঞতার কাছে প্রমাণের কোনো কিছু নেই, অভিজ্ঞতা তো কোনো রিটেন প্রুফ নেই, অভিজ্ঞতার কোনো মানে দার্শনিক প্রুফও নেই। অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা, একজন অভিজ্ঞ ব্যক্তি
যা জানে সেটা একজন অনভিজ্ঞ ব্যক্তির কাছে মনে হবে যে আরে বেটা কি কয়, আলা পাগল, এরকমই মনে হবে। তো বিদায় নিচ্ছি, এবং আমি আপনাদেরকে এটাও জানাতে চাই, আমি কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না, কারণ এইটা আমার চরিত্রের মধ্যে আসে না। আমি কখনো আপনার বিরুদ্ধে কথা বলা পছন্দ করব না, ঠিক তেমনি যদি আপনি আমার বিরুদ্ধে অনর্থক কথা বলেন সেটাও আমি পছন্দ করব না। এটা আমার কাছে মনে হয় এটা খুবই খারাপ কাজ, কারণ আমরা আমাদের জবানের উপরে কন্ট্রোল এইভাবেই হারিয়ে ফেলেছি এখন। যেই কোনো লোককে যে কোনো কথা বলতে পারি এখন। ওই যে বললাম, আমাদের মধ্যে এখন আরেকজনের প্রতি কোনো সম্মান নেই এখন আর। তো অনেক ভাই আমাকে অনেকের ব্যাপারে জিজ্ঞেস করেন, যেমন অমুক ভাই তার ভিডিওতে কথা বলেছেন, সেটার ব্যাপারে আমার মত কি, বা অমুক লোক এই কাজ করছে সেটার ব্যাপারে আমার মত কি। কথা হচ্ছে কি, যার যার কর্ম তার ব্যাপার। আমি আপনাকে বিচার করতে গেলে আপনি আমাকে পাল্টা বিচার করবেন, তখন কি হবে? দুটোই খারাপ। আর সেই লোক যে ভুল সেটা বলার বা আমি কে? কারণ তাকে কেউ না কেউ তো মানছে যে সঠিক কথা বলছে। তখন কি হয়? দুইটা দল দাঁড়ায়। আমি কোনো দলের লোক না, আমি আপনার ভাই, এবং ভাইয়ে মাঝে মাঝে মতরামিল হয়, কিন্তু ভাই কালা হোক, নুলা হোক, ধলা হোক, আপনি তো, তাই না? আমি কালা হই, নুলা হই, ধলা হই, আপনি কালা হন, নুলা হন, ধলা হন, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। আমি বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।